Assalamualaikum everyone. Welcome to Mentor's Tale presented by Ori Demi. আমি গোলাম রাব্বি হক। আজ আমাদের সাথে আছেন শারমিন আক্তার from Imperial School। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার সম্পর্কে যদি আমাদের দর্শকদের সংক্ষিপ্ত পরিচয় আমি দিন। শারমিন আক্তার, বর্তমানে ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আছি। আমার এসএসসি হচ্ছে 2017 সালে মর্গান গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে, এইচএসসি নারায়ণগঞ্জ গভর্নমেন্ট মহিলা কলেজ থেকে, এবং আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ রণদা প্রসাদ শাহ বিশ্ববিদ্যালয় থেকে 2024 সালে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। থ্যাংক ইউ। সো আপনার শৈশব থেকে যদি আমরা যাত্রা শুরু করতে চাই, তাহলে আপনার এসএসসি এবং এইচএসসি, সো আপনি এই লাইফটা কেমন ছিল আপনার অ্যাকচুয়ালি? কি ওই সময় পড়াশোনার প্রতি কেমন ডেডিকেটেড ছিলেন আপনি? আমি আসলে একদম ছোটবেলায় যেটা হয় শৈশবে, সবাই পড়াশোনা করতে চায় না, আমিও তেমনই ছিলাম। কিন্তু এটা খুব ছোটবেলা পর্যন্ত, ক্লাস 4 পর্যন্ত আমাকে ফ্যামিলির প্রচন্ড প্রেসার দিতে হয়েছে, পড়াশোনা করতেই চেতাম না। কিন্তু যখন ক্লাস 5-এ উঠি, তখন থেকে আমার পড়াশোনার প্রতি একটা ভালো লাগা ক্রিয়েট হয়। এটা আমার বলতে হবে ক্রেডিট আমার টিচারদের, কারণ ওনারা আমাকে ভয় দেখাতো না, কখনো শাসন করতো না, এত ভালোবাসা দিয়েছেন যে আমি নিয়মিত স্কুলের প্রতি একটা আগ্রহ ফিল করি। স্কুলে নিয়মিত যখন হই, তখন স্বাভাবিকভাবে আমার পড়াশোনায় একটা ফ্লো চলে আসে। আমার মধ্যে এটা কাজ করতো যে আমি যদি রেজাল্ট খারাপ করি, তাহলে আমার টিচাররা কষ্ট পাবে, এইটা ভেবে আমি পড়াশোনা করতাম। তো এসএসসি লেভেলে আমি আমার ফ্যামিলিরও কথা, এটা আমার আম্মুও বলেন যে এরকম হতো যে পরীক্ষার সময়তে আমাকে রাতের বেলা এসে টেবিল থেকে জোর করে ওঠানো লাগতো। আমি এতটাই ডেডিকেটেড ছিলাম পড়াশোনার প্রতি। হয়তো বা মেরিট খুব বেশি ছিল এরকম বলবো না, কিন্তু আমি পরিশ্রমী ছিলাম। ওকে, থ্যাংক ইউ। সো আমরা একজন পরিশ্রমী টিচারের গল্প শুনবো আজ। তো আমরা জানি আপনি পড়াশোনার পাশাপাশি একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনি অনেক প্রশিক্ষণ নিয়েছেন এবং দক্ষতা অর্জন করেছেন। তো এই সম্পর্কে যদি কিছু বলতেন। আমি 2020 সালে ভর্তি হই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ। তো তখন থেকেই যেহেতু আমি প্রোগ্রামিং করতাম এবং কম্পিউটারের সাথে একটা সম্পর্ক ছিল, সেই জায়গা থেকে আমি 2021 সালে ফাইবারে একটা অ্যাকাউন্ট খুলি, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে। তখন কোনো প্রশিক্ষণ আমি নেইনি, জাস্ট একটা অ্যাকাউন্ট খুলি এবং ইউটিউবে দেখতাম কিভাবে আপনি নিজে ক্রিয়েট করেছেন? নিজেই ক্রিয়েট করি এবং প্রত্যেকটা স্টেপ আমি ইউটিউব থেকে দেখে দেখে করি যে কিভাবে কি করতে হয়। নিজের জ্ঞান আর কি নিজেই প্রশিক্ষণটা নেয়া। তো শুরুর দিকে কোনো ক্লায়েন্টই আমাকে কাজ দিত না, যেহেতু নতুন একটা প্রোফাইল, একটা বিশ্বস্ততার জায়গা আছে। সেই জায়গা থেকে 2021-এ প্রায় 1 বছর যেহেতু আমি অ্যাজ এ স্টুডেন্ট ছিলাম, তো আমার তাড়া ছিল না আর্নিং এর। একজন পাকিস্তানি ক্লায়েন্ট আমাকে নক করেন একদম নতুন প্রোফাইলে। সেটা গড গিফটেড ছিল এবং সেই জায়গাটা থেকে ঘুরে দাঁড়ানো আমার। উনি নিজেও একজন ফ্রিল্যান্সার ছিলেন। উনি একজন বড় মাপের ফ্রিল্যান্সার ছিলেন, ওনার কাজগুলো কমপ্লিট করতে ওনার টাইম হতো না। তো ফার্স্ট আপনার অ্যাক্টিভিটিটা কি ছিল সেখানে? সেখানে আমি ডাটা এন্ট্রি স্পেশালিস্ট হিসেবে প্রথম অ্যাকাউন্টটা ক্রিয়েট করি এবং সে আমাকে ডাটা এন্ট্রির কাজই দেয়। সে যেহেতু একজন ফ্রিল্যান্সার ছিলেন, সে অন্য ক্লায়েন্টদের কাছ থেকে কাজ নিয়ে আমাকে দিত, যতটুকু উনি কমপ্লিট করতে পারতেন না। কিন্তু ওই সময়তে আমি আর্নিং এর দিকে ফোকাস করিনি, আমার প্রোফাইলটা ডেভেলপ করতে হবে, পোর্টফোলিওটা ডেভেলপ করার জন্য। সেই জন্য ওনার কাজগুলো আমি করতাম খুব কম প্রাইসে, $10। এরকমও হতো যে 7 দিন আমি কাজ করেছি, প্রায় 10-12 ঘন্টা করে আমাকে কাজ করে দিতে হয়েছে $10 বিনিময়। আসলে ওইটা আমার কাছে ছিল যে আমি শিখবো এবং ওনার কাছ থেকে একটা রিভিউ পাবো, এরকম। এভাবে ওনার 3টা প্রজেক্ট আমি কমপ্লিট করি এবং উনি খুবই ভালো মানুষ। এখন ওনার সাথে আমার যোগাযোগ হয়, যদিও ওনার কাজগুলো এখন আর করা হয় না। 3টা প্রজেক্ট কমপ্লিট করার পর ওনার সাথে আমি মিউচুয়ালি কথা বলি, যেহেতু উনি আমার ফার্স্ট ক্লায়েন্ট ছিলেন, যে আমার আসলে এত কম প্রাইসে হচ্ছে না। উনি পার্সোনালি খুব ভালো মানুষ। উনি আমাকে সাজেস্ট করে যে তাহলে আপনি এই ডেটা এন্ট্রির কাজটা রাখেন, সাথে সাথে আপনি ডিজিটাল মার্কেটিং এর দিকে সুইচ করেন, আপনি ভালো কাজ করেন। উনি যেহেতু অনেকদিন ফ্রিল্যান্সিং এ আছেন, উনি আমাকে প্রচুর গাইড করেছেন যে কিভাবে কি কাজ করতে হয়, কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হয়। ইভেন এমনও বলেছে যে আমার টপ রেটেড যে গিগগুলো আছে, আপনি কপি করে কিছুটা মডিফাই করেন, করে র্যাঙ্ক কিভাবে করবেন, র্যাঙ্ক করানোর জন্য। ওনার গাইডলাইনেই তারপরে উনি যেভাবে বলেছেন সেভাবে করেছি। উনি কিছু ওনার ক্লায়েন্টও আমাকে দিয়েছেন। আস্তে আস্তে ওনার কাজটা আর আমার করা হয়নি, যেহেতু ওনার প্রাইস খুব কম ছিল। কিন্তু এটাতে উনি কখনোই মন খারাপ করেন। আপনার ওনার মাধ্যমে আপনার যাত্রাটা শুরু হয়েছে এবং ভবিষ্যতে আপনি এটা কতদিন কন্টিনিউ করেছেন?
এটা আমি 2025 পর্যন্ত করেছি। অলমোস্ট 4 to 5 ইয়ার্স এর মতো। হ্যাঁ। ওকে। এবং কন্টিনিউয়াসলি উনি আমার সাথে ছিলেন, বিভিন্ন প্রবলেমে ফেস করেছি, অ্যাজ এ বড় ভাই হিসেবে উনি গাইড করে গিয়েছেন আমাকে। ওকে। মাত্র আমরা শারমিন আক্তার থেকে শুনতে পারলাম তার একজন সফল ফ্রিল্যান্সার হওয়ার পেছনের রহস্যগুলো এবং ইতিহাসগুলো। এখন আমরা নেক্সট কোশ্চেনে মুভ অন করব। সো আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে আপনার জন্য, একজন সিএসসি ইঞ্জিনিয়ার থেকে আর কি, এই সিএসসি আচ্ছা ইঞ্জিনিয়ার থেকে পরে তো ফার্স্ট টাইম কোশ্চেন করবো সিএসসি ইঞ্জিনিয়ার এই যাত্রাটা কেমন ছিল আপনার, প্রাইভেট ভার্সিটিতে পড়াশোনা করা, ঠিক আছে, এই যাত্রাটা যদি আমাদের দর্শক। আচ্ছা, আমার বরাবরই ইচ্ছে ছিল কোনো পাবলিকে থেকে করব, কিন্তু মানে ফ্যামিলির পারমিশন ছিল না নারায়ণগঞ্জের বাইরে যাওয়ার, সেজন্যই প্রাইভেটে থেকে করা। এবং সিএসসির এই জার্নিটাও আমার ভালো ছিল আলহামদুলিল্লাহ। কিন্তু কিছুটা লাস্টের দিকে প্রেসারে পড়ে যেতে হয়, আমার প্রোফাইলটা আপডেট হয়ে যায়, তখন হচ্ছে আমার ফাইনাল ইয়ারও চলে আসে। আমার হচ্ছে ফাইনাল প্রজেক্ট সাবমিশনের যে সময়টা ছিল, ওই সময়টায় ফ্রিল্যান্সিং এবং প্রজেক্টের কাজ দুইটা একসাথে করা আমার জন্য কিছুটা টাফ ছিল। এবং লাস্টের দিকে এমনও হয়েছে যে আমি ফ্রিল্যান্সার হায়ার করেছি আমার কাজ করে আচ্ছা, দেওয়ার আপনার নিজের জন্য। জন্য আপনি এখন একজন উদ্যোক্তা হয়ে গেছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ওকে। সো পরে আপনার এই অ্যাসাইনমেন্টস গুলো এই করার জন্য আপনার ভার্সিটি একটু বেগ পেতে হতো হ্যাঁ। অ্যাকচুয়ালি। ওকে। সো আপনার ভার্সিটি অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে আপনার কমপ্লিট হয় কত সালে? 2024। 24। ওকে। সো একজন সফল ফ্রিল্যান্সার, একজন সিএসসি ইঞ্জিনিয়ার। সো এখন আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে এই এত কিছু রেখে ওয়াই টিচিং প্রফেশন? এত কিছু রেখে আসলে যেহেতু আমার কাজটা কম্পিউটার বেস ছিল, ওকে। স্ক্রিনে প্রচুর টাইম দিতে হতো। আমার মনে আছে আমি একদিনে 16 ঘন্টাও কাজ করেছি, এরকমও হয়েছে। তো 2025 সালে আমার স্ক্রিন টাইমটা নিয়ে একটু প্রবলেম ক্রিয়েট হয় চোখের জন্য। তখন আমি চাচ্ছিলাম যে ফ্রিল্যান্সিংও থাকবে, সাথে আমি অন্য একটা কাজে মুভ করব যেখানে আমি মানুষের সাথে সরাসরি কানেক্টেড। আমি সবসময় মানুষ খুব পছন্দ করি, মানুষের সাথে কথা বলতে, তাদের সমস্যাগুলো জানতে। এবং আমি মনে করি সবসময় আর্থিকভাবে সহায়তা করা হয় না, সহায়তা বিভিন্ন ভাবে করা যায়। মানুষকে মেন্টালি সাপোর্ট দেওয়া যায়, মানুষের মেন্টাল হেলথে অনেক কন্ট্রিবিউশন রাখা যায়। তো সেই জায়গা থেকে আমি একটা প্রফেশন খুঁজছিলাম যেখানে আমি সরাসরি মানুষের সাথে কানেক্টেড থাকবো। আচ্ছা। তো 2025 সালে আমার একটা ফ্রেন্ড একটা কোচিং সেন্টারে পড়াতো, ও হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। ওখানে হচ্ছে আমি প্রক্সি টিচার হিসেবে যাই প্রথম, এবং একদিন ক্লাস করাই। তখন দেখি যে খুবই মানে আমি আনইজি ফিল করছিলাম যে কখনো ক্লাস নেওয়ার অভিজ্ঞতা আমার ছিল না, যে আমি পারবো কিনা। কিন্তু দেখলাম না, বাচ্চারাও আমাকে খুব পছন্দ করছে এবং আমি ব্যাপারটা এনজয় করছি। সেখান থেকে ডিসিশন নেই যে পড়ানোর মতো একটা জায়গায় আমার স্কিল ডেভেলপ করা উচিত। ওকে। সো এখানে টিচিং প্রফেশনে ঢুকে যাও। হ্যাঁ। ওকে। সো এই টিচিং প্রফেশনে ঢোকার জন্য ফার্স্ট অফ অল আপনার যাত্রাটা শুরু হয় কোচিং সেন্টার থেকে। হ্যাঁ। সো এই কোচিং সেন্টার কি লং লাস্টিং? না, ওইটাতে তো আমি প্রক্সি হিসেবে ছিলাম। কিছুদিন ছিলেন। ওকে। তারপর আমরা যতটুকু জানি আপনি হচ্ছেন ইম্পেরিয়াল স্কুলের টিচার। সো ইম্পেরিয়ালে সুইচ হলেন কিভাবে, এই যাত্রাটা সম্পর্কে যদি আমরা কিছু। ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলে হচ্ছে 2025 সালে একটা জব সার্কুলার আসে। এটা আমার বাসার কাছেই যেহেতু, তো আমি খুব ইন্টারেস্টেড হই এবং একটা সিভি ড্রপ করি ওনাদের ওখানে। যেহেতু ফ্রেশার ছিলাম, একটা কনফিউশন ছিল যে ফ্রেশারদেরকে সাধারণত সব ইনস্টিটিউট জায়গা করে দিতে চায় না, এটা একটা সবাই এক্সপেরিয়েন্স টিচার চায়। তারপরও আমার সিভিটা ড্রপ করা ওখানে। তার কিছুদিন পরেই ওনারা আমাকে ইন্টারভিউর জন্য ডাকেন। এরপর লিখিত এক্সাম হয়, ইন্টারভিউ হয়, ওনাদের আমাকে পছন্দ হয় এবং ইম্পেরিয়ালের সার্বিক পরিস্থিতি আমার খুব ভালো লাগে। ওনাদের যে পরিবেশ এনভায়রনমেন্টটা ভালো লাগে, এবং ওখানে যারা ইন্টারভিউ বোর্ডে ছিলেন তাদের সাথে কথা বলেও আমার খুব ভালো লাগে। তারপর ওখানে জয়েন করি। সো আপনি ইম্পেরিয়ালে জয়েন করেছেন কত সালে? 2025। সো অলমোস্ট 1 ইয়ার হয়ে গিয়েছে। সো এই 1 ইয়ার আপনার বাচ্চাদের পাঠদান দেওয়া, তারপর এই বিভিন্ন কো কারিকুলার অ্যাক্টিভিটিসে যোগদান করা, সেই সম্পর্কে যদি কিছু বলতেন যে আপনার কেমন মনোভাব সৃষ্টি হয়েছে এগুলো? আমার যেহেতু টিচিংটাতে ভালো লাগা থেকে জয়েন করা, তারপরে টিচিং এ আসা, সেই জায়গা থেকে আমি বলবো যে এখন ভালো লাগাটা এতটাই বেড়ে গেছে যে আমি আর ফ্রিল্যান্সিং এর দিকে দেখছি না, আর ঝুঁকতে চাচ্ছি না। টিচিং প্রফেশনে ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে চাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। সো আগের যুগের যারা যেমন আপনারা পড়াশোনা করেছেন এবং বর্তমান যে আপনার শিক্ষা কারিকুলামটা, তো এই যে একটু ভিন্নার্থ, সো এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন যে আপনার কেমন মনে হয় বর্তমানে বাচ্চাদের পাঠদান দিতে গিয়ে যে আগের কারিকুলাম এবং বর্তমান কারিকুলামটা চেঞ্জড, সো এই ব্যাপারে যদি কিছু বলতেন। আচ্ছা, আমাদের সময়তে যেটা দেখেছি যে এতটা ইন্টারনেট অ্যাভেলেবেল ছিল না, সবার ঘরে ঘরে স্মার্টফোন ছিল না, ইভেন বাচ্চাদের কাছেও কিন্তু আমাদের মা বাবারা খুব হিসাব করে ফোন দিতেন।
কিন্তু এখন বাচ্চাদের সবার কাছেই ফোন ইউজ করে, ওরা ইন্টারনেট ইউজ করে। তো আগে আমাদের পড়াশোনাটা ছিল টিচার বেস এবং গাইড বেস, আমরা গাইড এবং টিচার এর কাছ থেকেই পড়াটা পেতাম। বর্তমানে ওরা ইন্টারনেটের সাথে যতটা জড়িত, খুব সহজেই ওরা পাঠটা পেয়ে যাচ্ছে, অনেক মজার ছলে পড়তে পারছে। আমরা ক্লাসে পড়াচ্ছি, বাসায় গিয়ে দেখা যাচ্ছে ওরা ইউটিউব সার্চ করছে, আবার কোচিং সেন্টারে যাচ্ছে, বিভিন্ন হোম টিউটর আছে। সেই জায়গা থেকে আগের তুলনায় পড়াটা বেশি সহজ। এবং আগে আমাদের টিচারদের সাথে যতটা সম্পর্ক ছিল, আমাদের মধ্যে একটা ভয় কাজ করতো যে স্যার কি প্রশ্নটা করবো কিনা, স্যার রেগে যাবেন কিনা। কিন্তু এখন আমার বাচ্চাদের ক্ষেত্রে আমি দেখি যে আমাদের সাথে বাচ্চাদের খুব ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেছে। তো বর্তমানে বাচ্চারা এআই টেকনোলজি ব্যবহার করে, ঠিক আছে, বিভিন্ন কোশ্চেনের ইজি সলভ নিয়ে নিচ্ছে, ঠিক আছে, অ্যান্সার্স পেয়ে যাচ্ছে। সো ঠিক আছে, তো আমার লাস্ট এবং পরবর্তী লাস্ট কোশ্চেনটা হচ্ছে আপনার জন্য, যে এই এত বছর, এই অ্যারাউন্ড লাইক 1 বছর ধরে আপনি পড়াশোনা করালেন এবং ফিউচারও আপনার টিচিং প্রফেশনেই থাকতে চান। সো এই গার্জিয়ান, স্টুডেন্ট এবং টিচার রিলেশনশিপটা উন্নত করার জন্য আপনার কি মতামত? আমার মতামত হচ্ছে এই 1 বছরে যতটুকু আমার এক্সপেরিয়েন্স, যে গার্ডিয়ান এবং টিচারও কিন্তু বাচ্চাদের অভিভাবক, অবশ্যই অভিভাবক। বাচ্চারা যেমন সারাক্ষণ বাসায় থাকে, টিচারদের কাছেও একটা নির্দিষ্ট সময় থাকে। তো সেই জায়গা থেকে আমি অভিভাবকদের রিকোয়েস্ট করব যে যে কোনো প্রবলেমে সরাসরি টিচারদের সাথে যোগাযোগ করতে। আপনার বাচ্চার টাইপটা কেমন সেটা টিচারের থেকে আপনি ভালো বলতে পারবেন, এবং সে বাসায় পড়াশোনা করছে কিনা, সে তার ছোটবেলা থেকে কোন জায়গায় দুর্বলতাটা আছে, সেটা যদি টিচারের সাথে সরাসরি কথা বলা যায় অভিভাবকের, এবং পার্সোনালি ছোট বাচ্চাদেরকে কিন্তু গ্রো করানো খুব সহজ। একজন বাচ্চার মানসিকতা গড়েই ওঠে হচ্ছে পরিবার থেকে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে কোনো ধরনের মেন্টাল সাপোর্ট প্রয়োজন হোক, কিছু কিছু বাচ্চা এরকম হয় পরিবারের খুব সাধারণ বিষয়ে সে খুবই ডিপ্রেসড হয়ে যাচ্ছে। যেমন তার ছোট ভাই আছে, হ্যাঁ ছোট ভাই আছে, মা বেশি ভাইকে আদর করছে, এটা নিয়ে সে ডিপ্রেশনে চলে যাচ্ছে। তো এই ছোট ছোট বিষয়গুলো যদি টিচারকে জানানো যায়, টিচার কিন্তু খুব সহজে বাচ্চাদেরকে হ্যান্ডেল করতে পারে। এবং আমি আমার জায়গা থেকে দেখেছি যে টিচারকে কিন্তু বাচ্চারা সেলিব্রিটি মনে করে, যে এখন স্যার কি করছে, এখন ম্যাডাম কি করছে, ওরা ফলো করে হ্যাঁ টিচারদেরকে। তো খুব সহজেই তাদের মাথায় যে কোনো জিনিস আমরা ঢুকিয়ে দিতে পারি অ্যাজ এ টিচার। ওকে, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর লাস্ট আমাদের স্টুডেন্ট গার্জিয়ানদের জন্য যে আপনার কোনো পার্সোনাল মেসেজ থাকে। স্টুডেন্ট এবং গার্ডিয়ানের জন্য মেসেজ বলবো যে আমরা এখনো সমাজের মধ্যে দেখি যে নারী শিক্ষাটাকে আমরা একটু নেগলেক্ট করে যাই। যেমন এসএসসি কমপ্লিট হয়েছে বা এসএসসি কমপ্লিট হয়েছে আর পড়াশোনা করানোর দরকার নেই, কারণ মেয়েরা সংসার করবে, বাড়ির কাজকর্ম করবে, মেয়েরা সংসার করবে, এটা স্বাভাবিক বিষয়, সৃষ্টিকর্তা থেকেই প্রদত্ত এই জিনিসটা। কিন্তু সে পরবর্তীতে চাকরি করুক বা না করুক, একটা জাতিকে গড়ে তোলার জন্য হোক, একটা বাচ্চার ডেভেলপমেন্টের জন্য হোক, একটা মাকে কিন্তু শিক্ষিত হতে হবে। আমরা জানি মায়ের প্রভাব সবচাইতে বেশি বাচ্চার মধ্যে থাকে। একটা মা যখন সহনশীল হয়, সে যখন সঠিকভাবে বাচ্চাকে গাইড করতে পারছে, তখন কিন্তু একটা বাচ্চা স্বাভাবিকভাবেই উন্নত মানসিকতার হয়। সো থ্যাংক ইউ। সো এই আজকে আমরা আড্ডা দিলাম শারমিন আক্তার মিতু আপুর সাথে, টিচার অফ ইম্পেরিয়াল স্কুল। সো থ্যাংক ইউ এভরিওয়ান, কিপ ওয়াচিং মেন্টরস টেল প্রেজেন্টেড বাই ওরিডেমি। আসসালামু আলাইকুম।